দর্শক স্বাগত জানাচ্ছি গেম অনে। সাথে আছি আমি সুখন সরকার এবং প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারেও আমরা হাজির হয়েছি আপনাদের সামনে এবং আজকে আমরা যে প্রতিবদ্ধ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ক্লাব ফুটবলই বাংলাদেশ ফুটবলের আসল প্রাণ। এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন দুই লিজেন্ড ফুটবলার আব্দুল গাফফার এবং জাহিদ হাসান এমিলি। আমরা আসলে শুরু করতে চাই গাফফার ভাইকে দিয়ে। গাফফার ভাই, আপনি তো ওই যুগের ওই সময়কার ফুটবলটা দেখেছেন, ক্লাব ফুটবলটা দেখেছেন, ক্লাব ফুটবলের যে উন্মাদনা, ক্লাব ফুটবলের যে যে মানুষ আগ্রহ দেখাতো, সেই জিনিসগুলো কি আসলে এখন ওইরকমই আছে কিনা? ধন্যবাদ। আসলে আমার সাথে এমিলিও আছে। আমরা 90 দশক পর্যন্ত একটা উন্মাদনা বললে হবে না, যে মানুষকে আমরা এন্টারটেনমেন্ট মানে এই বাঙালি জাতি এই ফুটবলের প্রতি যে আগ্রহ, এটা আমরা 70 দশক থেকে যারা আমরা খেলেছি, 80-85 পর্যন্ত আমি খেলেছি, তারপরে যারা খেলেছে তারা কিন্তু এই উন্মাদনার মধ্যেই সমর্থক বিশিষ্ট স্টেডিয়াম এবং 50-60 হাজার লোক হতো। সেই যে উন্মাদনা ছিল, দুপুর 11টা থেকে মানুষ ক্লাবের দিকে আসতো। 1 নম্বর জাতীয় স্টেডিয়াম যেটা, সেটা পরিপূর্ণতা ভরে যেত, পতাকা থাকতো প্রতিটা পাড়া মহল্লার মধ্যে, রাস্তায় বড় বড় মার্কেটের মধ্যে দেখতাম আবাহনী মোহামেডানের খেলার পতাকা উঠছে, ইভেন ব্রাদার্স ইউনিয়নের পতাকা দেখা গেছে বহু জায়গায়। তো আসলে সেই উন্মাদনা আমাদের এখানে, আমি যেটা বলি সত্যিকার অর্থে আমরা এটাকে আমাদের যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বিগত দিনে ছিলেন তাদের চিন্তাধারা, আমাদের যেই 20টি ক্লাব ছিল এবং সেটা ছিল 20টি ক্লাবের মধ্যে লোকাল যেটা মেট্রোপলিটন ফুটবল লিগ হতো, সেই ফুটবল লিগটা কিন্তু জমজমাট লিগ হতো এবং সেখানে সমর্থক ছিল, সেখানে অফিসিয়াল দল ছিল, সব কিছু মিলিয়ে কিন্তু এই 20টা টিমের 600 খেলোয়াড় আমার মনে হয় সেখানে থাকতো এবং সেটাই কিন্তু ঢাকায় হতো ম্যাক্সিমাম এবং এখানেই খেলা হতো, যেই কারণে দর্শক স্টেডিয়াম ভর্তি পরিপূর্ণতা থাকতো এবং দর্শকের সমর্থকের কারণেই কিন্তু যারা আবাহনী মোহামেডান ব্রাদার্স ইউনিয়নে খেলেছে তারা কিন্তু সেই মুহূর্তে এত বেশি ইন্সপিরেশন এবং এত বেশি তারা মানে গিয়েছিল যে 1 কোটি টাকার যে খেলাটা হয়েছিল সেখানেও পরিপূর্ণ ছিল। কিন্তু ধীরে ধীরে কিন্তু লোক আশাটা হয়তো কিছুটা, হয়তো অনেক কিছুর কারণেই, এখন তো মোবাইলের যুগ, যে কারণে মোবাইলে সব ফুটবলগুলি রাত্রে দেখে নিচ্ছে, তো এখন আর দেখে, আর এর মধ্যে আমি তো বলবো প্রফেশনাল ফুটবল লিগটাই আমাদেরকে একটু ক্ষতি করেছে এই অবকাঠামোটা আমাদের দেশের জন্য। কারণ একটা প্রফেশনাল ফুটবল লিগ করতে গেলে কিন্তু তার অবকাঠামোটাকে সঠিক করতে হবে। আমাদের বর্তমানে যদি দেখেন আপনি, বসুন্ধরা কিংস পরিপূর্ণতার মধ্যে আছে, আমাদের আবাহনীয় এখনও পরিপূর্ণতা মাঠ নেই, মোহামেডানের তো নাই, তারপরে যে আর 7-8টা ক্লাব খেলে তাদের কিন্তু নিজস্ব মানে থাকার ব্যবস্থাও সেই রকম সুব্যবস্থা নেই। প্র্যাকটিস করার যদি মাঠ যদি আপনি সঠিকভাবে না থাকে, তো এই প্রফেশনাল লিগের প্রহসনটা আমার মনে হয় যারা তৈরি করেছেন ফিফা কিংবা এফসির প্রেসক্রিপশন অনুযায়ী, এটা কিন্তু আমাদের মনে হয় যে আমাদের দেশে এটা আমাদের জন্য আসলে না। আমি আমেরিকার কাছে একটু, জাহিদ হাসান আমেরিকার কাছে একটু আসতে চাই। একই কথা, কারণ হচ্ছে যে গাফফার ভাই 90s ওই সময়কার লিগগুলো খেলেছেন এবং ওই সময়কার উত্তেজনাটা জানেন এবং তারপরের জেনারেশন কিন্তু আপনি, এবং সেই জেনারেশনের উত্তেজনাটা কেমন ছিল সেটাও আপনি জানেন। আসলে কি ওই সময় থেকে এই সময়ের পার্থক্যটা কি আসলে খুব বেশি কিনা? না, খেলার মানের যদি বিবেচনা করেন আমার কাছে মনে হয় যে মান কিছুটা তো আপস অ্যান্ড ডাউন আছেই, বাট গাফফার ভাই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছে যে স্ট্রাকচার আসলে আমরা দাঁড় করাতে পারছি কিনা ক্লাবগুলিতে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং দেখেন দর্শক কিন্তু ফুটবলের একটা বড় প্রাণ, তো সেইটা আমরা আনতে পারছি কিনা, এটা তো ঘরোয়া ফুটবল অনেক দিন ধরে অ্যাবসেন্স। দেখেন এখন যেটা হয় যে এখন আমরা যে কোনো জায়গাতে কিন্তু আপনার এক্সাম্পল টানতে গেলে বসুন্ধরা কিংসের কথা বলতে হয়। দেখেন আজ থেকে 20 বছর আগে আবার যখন গাফফার ভাইরা খেলতো, আমরা তো তাদের নাম শুনে কিন্তু আমরা ফুটবলে মানে ইন্টারেস্ট ফিল করেছি, দেন আমরা প্রফেশনাল ফুটবলার হয়েছি। একটা জেনারেশন গেছে আর একটা জেনারেশন আসছে, আবার আমাদের দেখে একটা জেনারেশন ফুটবল খেলেছে। তো ফুটবল সারা পৃথিবীতে এরকমই, আপনি যখন তারকা ফুটবলার হবেন, ইন্ডিভিজুয়াল প্লেয়াররা যখন আসলে মাঠে দর্শক আনতে পারবে, তখন কিন্তু আসলে ফুটবলের ক্রেজটা তৈরি হবে। এখন ফুটবলের যে একটা হাইপ তৈরি হয়েছে, আপনি দেখেন কেন হাইপটা তৈরি হয়েছে, হামজা বাংলাদেশ ইনক্লুশনের কারণে। হামজা যদি আমাদের দেশে লিগ খেলতো তখন কিন্তু মানুষের একটা বড় অংশ কিন্তু মানুষ আমাদের ঘরোয়া ফুটবলের দিকে কিন্তু আকর্ষণ হতো। একটা
সময় কিন্তু এভাবেই কিন্তু ফুটবলের কিন্তু দর্শক আসছে। গাফফার ভাইদের খেলা দেখতে 20,000 দর্শক আসছে, পরবর্তী সময় দেখেন আলফাজ ভাই ছিল, নকিব ভাই ছিল, আরমান ভাই ছিল, মুন্না ভাই ছিল, তাদের খেলা দেখতে আসছে। পরবর্তী সময় আমাদের জেনারেশনের আমাদের কিছু খেলা দেখার জন্য আসছে। সো জেনারেশন যদি আপনি ভাগ করেন, আস্তে আস্তে কিন্তু এটা আমার কাছে মনে হয় যে আমাদের তারকা কমে গিয়েছে, যার কারণে কিন্তু ঘরোয়া ফুটবলের ইমেজ আস্তে আস্তে কমেছে। বাট আপনি যদি ওভারঅল বলেন, আমি বলবো যে মোহামেডান এবং আবাহনী যদি বসুন্ধরার মতো আজ থেকে 20 বছর আগে যদি স্ট্রাকচার দাঁড় করাতে পারতো, তাদের যদি নিজেদের হোম ভেন্যু থাকতো, তাদের যদি এরকম কমপ্লেক্স থাকতো, আজকে ফুটবলের চিত্রটা কিন্তু অনেক চেঞ্জ হতো, আপনারা আমার এই কথাগুলি বলতে হতো না। আমরা আমিলের প্রশ্ন এটা ধরে আমি একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে বললো যে মোহামেডান আবাহনী যদি এই স্ট্রাকচারটা তৈরি করতো 20 বছর আগে, তাহলে কিন্তু আসলে বাংলাদেশের ফুটবলের অবস্থা এরকম হতো না। আমরা বেসিক্যালি যেটা জানি হচ্ছে একটা দেশের ন্যাশনাল টিম ডিপেন্ড করে হচ্ছে তার ক্লাব ফুটবলের স্ট্রাকচার কেমন এবং ক্লাব ফুটবল থেকে কতটা ভালো প্লেয়ার উঠে আসছে সেটার উপরে। তো আপনি ওই যুগে ছিলেন, আবাহনী মোহামেডান আসলে কেন করতে পারে না এত বছরেও? আসলে এখানে আমি শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দোষ দেবো না, এটা সাংগঠনিক কিছু অদক্ষতা লোকের কারণে সাংগঠনিক লোকজন কমে গিয়েছে। যারা তখন মানে ক্লাব প্রীতি ছিল, যারা ক্লাবগুলিকে চালাতো, পরিচালিত করতে, সেই ধরনের মেন্টালিটির লোক কিন্তু ডে বাই ডে আস্তে আস্তে কিন্তু সরে গিয়েছে, অনেকে মারা গিয়েছে। এরকম লোক এখন আর সেইভাবে খুঁজে পাওয়া যাবে না। এবং ক্লাবগুলিকে যদি আজকে যে স্ট্রাকচারের কথা আমরা বলছি, সত্যিকার অর্থে এই মেন্টালিটি যদি আগে হতো, তাহলে আমার মনে হয় যে বর্তমানে যে ধরনের ফুটবলার আমাদের খেলছে, তারাও কিন্তু দায়িত্বশীল থাকতো, ক্লাবের প্রতি থাকতো, ন্যাশনালের প্রতি থাকতো। সেখানে কিন্তু তারা এখন তাদের একটা মোহ, আমি জানি না কেউ কি মনে করে, আর কোনোদিন এক ক্লাবে 3-4 বছর খেলে নাই, এক ক্লাবে 1 বছর খেলে যে অন্য ক্লাব আজকে বসুন্ধরার টাকা আছে, সত্যিকার অর্থে তারা ফ্যাসিলিটিজ আছে, সেদিকে ছুটছে এবং ভালো টিম করছে। অনেক প্লেয়ার মাঠের বেঞ্চে বসে আছে, ন্যাশনাল টিমেও সেই প্লেয়ারগুলি চান্স পাচ্ছে না। আবার অনেক ক্লাবের প্লেয়ার আছে, তারা কম্পিটিশনে আসতে পারছে না। এই জিনিসগুলি হয়েছে কি সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক যদি সেই ধরনের লোকজন থাকতো এবং ফুটবল ফেডারেশন যে জিনিসটা চিন্তা করে, আমরা কিন্তু সবসময় একটা বড় কথা বলে আসি যে আমাদের সময় সেকাল আর একাল, সেকাল ছিল আসলে একটি মানে ফুটবল মানেই মানুষের কাছে ঘরে বাইরে যেই যেখানে পারেছে খেলেছে। আমরা কিন্তু এটাকে একটা বাণিজ্যিকীকরণ করতে পারতাম, কিন্তু আমরা সেখানে করতে পারিনি। যেমন আমাদের অনেক খেলোয়াড় কিন্তু সুনামের সহিত কলকাতা লিগে খেলেছে, কলকাতা মোহনবাগান খেলেছে, কলকাতা ইস্টবেঙ্গল টিমে খেলেছে, কলকাতা মোহামেডান স্পোর্টিং খেলেছে। তো আমাদের দেশের খেলোয়াড় যদি ওইখানে খেলতে পারে, তো আমাদের দেশের খেলোয়াড় কেন তৈরি হবে না? এটার একমাত্র কারণ হচ্ছে যে আমরা বিগত বছরগুলিতে আমরা কেউ নজর দিই নাই জেলা ফুটবল লিগে, আমরা কেউ স্কাউটিং করি নাই যে ইয়াং জেনারেশনকে তুলে আনতে হলে, ফুটবলকে তৈরি করতে হলে ডিস্ট্রিক্ট লেভেলে ফুটবলগুলিকে আগে এগিয়ে নিতে হবে। এবং যারা ডিস্ট্রিক্ট লেভেলের সাথে, ডিস্ট্রিক্টের সাথে জড়িত, ডিসি, এসপি এবং একজন ভালো সাংগঠনিক লোক ছিলেন, তারা কিন্তু হারিয়ে গিয়েছে। তারা এখন স্টেডিয়াম আছে, কিন্তু স্টেডিয়ামের সংস্কার নাই, স্টেডিয়ামগুলি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে বিভিন্নভাবে, সেখানে মেলা থেকে শুরু করে খেলাধুলা হচ্ছে না। তো এইখান থেকেও কিন্তু আমরা ফিরে গেছি। এটা কিন্তু আমাদের ওভারঅল সবারই চিন্তাধারা থেকে আমরা কেন জানি সরে গেছি। আমেরিকার কাছে আমরা জানতে চাই যে এই বিষয় নিয়ে কথা হচ্ছে যে আসলে কেন ক্লাব কালচারটা ডেভেলপ হচ্ছে না, এবং আপনি কিন্তু ক্লাবের সাথে জড়িত, আপনি একসময় ক্লাবে ফুটবল খেলেছেন, এখন ক্লাবের সঙ্গে জড়িত এবং ক্লাব চালাতে হচ্ছে। এখন আপনার বাধাগুলা কি কি আসছে এবং আপনি কি ফেস করছেন যে একটা রানিং বিপিএল যেটা চলছে সেখানে আপনি ক্লাব পরিচালনা করতে গিয়ে আপনার যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলোকে আদৌ কেউ সমাধান করতে পারছে কিনা? দেখেন, আমাদের এখানে ক্লাব মানে যখন গাফফার ভাইরা খেলতো, এখন যারা খেলছে সবসময়, মানে আমরা যখন খেলছি সবসময় কিন্তু একটা জিনিস বাধা হয়ে আসছে আমার কাছে, যেটা মনে হচ্ছে যে দেখেন কিছু ক্লাব তো আসলে 5ই আগস্টের আগের কথা যদি আপনি বলেন, কিছু ক্লাব তো আসলে আমরা জানি যে কারা ইনভলভমেন্ট ছিল, ওই ক্লাবগুলি কিন্তু এখন নাই। তো এই জিনিসগুলি কিন্তু আসলে আমাদের স্পোর্টসে বা বলেন সব জায়গাতেই কিন্তু কিছুটা হলেও হ্যাম্পার হয়েছে। দেখেন আপনি বলেন চিটং আবাহনী যে দলটা এবছর হয়েছে, হ্যাঁ আমরা আসলে শেষ সময় প্লেয়ারদের রেজিস্ট্রেশন করেছি, এখন আপনি যা বলছেন যে কী ধরনের বাধা আসছে, ফাইন্যান্সিয়াল বাধা।
ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্টই আমরা কোনো জায়গা থেকে পাইনি। আমরা যেভাবে আসলে ক্লাবটা রান করা সেটা আসলে চিন্তা করার বাইরে। আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আসলে মানে টাকা ধার করে এনে এনে আসলে ক্যাম্প চালাতে হচ্ছে। ইভেনচুয়ালি গাফফার ভাই আমাদের সামনে আছে, সে আমাদেরকে সবসময় সর্বাত্মক সহযোগিতা করছে। দেখেন, ক্লাব তো আসলে প্রফেশনাল ক্লাব কিন্তু এভাবে চলে না, এটা পৃথিবীর কোথাও নেই। তো এটা হয়েছে যে আমরা ক্লাবগুলি স্ট্রাকচার তৈরি করে দিতে পারি নাই দেখেই কিন্তু আসলে ক্লাবগুলি মানে হয় কি রান করাতে প্রবলেম হয়ে যায়। তো আমি চিটাগং আবাহনীর কথা বললাম, অন্যান্য ক্লাবগুলি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেও কিন্তু এরকমেরই কিন্তু অবস্থা হয়েছে, এক্সেপ্ট বসুন্ধরা ছাড়া। আমার কাছে মনে হয় যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে কিন্তু প্রত্যেকটা ক্লাব রয়েছে। এর কারণ হলো প্রত্যেকটা ক্লাবের কিন্তু কোনো স্ট্রাকচার নাই। স্ট্রাকচার যদি থাকতো, দেখেন বসুন্ধরা এই ক্লাবটা এখন যেভাবে রান করছে, বারবার এক্সাম্পল দিতে হচ্ছে, এখানে কিন্তু আমার কাছে ইন ফিউচার তারা কিন্তু এটাকে কিন্তু এখন ব্র্যান্ডিং করছে লাইক বিজনেস ওয়েতে। তারা স্পোর্টস কমপ্লেক্স করেছে, তাদের কিন্তু একাডেমি রয়েছে, এখান থেকে একটা সময় তারা প্লেয়ার সেল করবে, প্লেয়াররা কিন্তু প্রফেশনালি খেলবে। একটা সময় দেখবেন যে বসুন্ধরায় কিন্তু অনেক প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার তৈরি করবে। তো আমি যদি ওই জায়গাটা যদি আপনি আসেন, দেখেন মোহামেডান আবাহনী বা চিটাগং আবাহনী বা ঢাকা ওয়ান্ডার্স, ফকিরাপুল, আপনার যারা রয়েছে পুলিশ এফসি, তারা যদি সেকেন্ড টিম বা তাদের যদি স্ট্রাকচারটা যদি ইউথ লেভেল থেকে যদি শুরু করে, তখন কিন্তু দেখবেন কি আপনার বছর শেষে আপনার প্লেয়ার কিনতে হবে না, আপনি কিন্তু আপনার ইয়ত যে দল থাকবে সেখান থেকে কিন্তু আপনি সিনিয়র টিমে 4জন 5জন বা 10জন প্লেয়ার কিন্তু ওখানে কিন্তু ইনক্লুড করতে পারবে। যেটা আমি বললাম যে আগামী 5 বছর বা 10 বছর পরে দেখবেন বসুন্ধরা বাইরের থেকে প্লেয়ার কিনতে হবে না, তারা তাদের প্লেয়ারাই কিন্তু তাদের ক্লাবে খেলবে। সুতরাং এইটা আরও 10 বছর আগেও যদি হতো, এখন কিন্তু ক্লাব পরিচালনা করতে কিন্তু কোনো দলের কিন্তু বাধা হতো না। আমাদের কিন্তু প্লেয়ার অনেক সংকট রয়েছে, যার কারণে কি হয়, আমরা কিন্তু প্লেয়ারকেও তৈরি করেন, আমরা রেডিমেড প্লেয়ার চাই, ওই প্লেয়ার দিয়ে আমরা বছর পর বছর কন্ট্রাক্ট করে আমরা কিন্তু লিগগুলো চালিয়ে নিই। গাফফার খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছে। দেখেন, সারা পৃথিবীতে দেখবেন যে একটা প্লেয়ার একটা ক্লাবে কিন্তু 10 বছর 12 বছর 15 বছর খেলে, দেন হয়তো সে শেষের দিকে গিয়ে ক্লাব পরিবর্তন করে। আমাদের কিন্তু ওই সিস্টেমটা আমরা তৈরি করতে পারিনি। গাফফার ভাইদের সময় ছিল, তারা আবাহনীতে খেলছে আবাহনীতে, মোহামেডানে খেলছে মোহামেডানে। আমাদের এখন এটা কি হয়, এবছর বসুন্ধরা টিম করলো না, হ্যাঁ আমার কি হবে, আমাদের প্লেয়ারদের কিন্তু একটা টেনশন হয় কোন টিমে খেলবো, অন্য টিম করবে কিনা। এটা তো একটা প্রফেশনাল সিস্টেম হতে পারে না। এখানে ফুটবল ফেডারেশনে আমি কোনোই দোষ দেবো না, আমি ফুটবল ফেডারেশনে শুধু রিকোয়েস্ট করবো, তারা যদি ক্লাবগুলিকে একটা গাইডলাইন দেয় যে এই গাইডলাইনগুলি ফলো আপ করতে হবে, লাইক সেকেন্ড টিম থাকতে হবে, তাদের একটা হোম ভেন্যু থাকতে হবে, তাদের একটা স্ট্রাকচার থাকতে হবে, 5 বছর পরে হোক কোনো সমস্যা না, 10 বছর পরে হোক, আপনাদের এটা তৈরি করতে হবে। আপনি তৈরি না করলে কিন্তু দিনের পর দিন এভাবেই চলে যাবে। আপনি আমরা সবসময় খালি কথা বলবো, স্ট্রাকচারটা তৈরি হবে। স্বাধীনতার পর থেকে কিন্তু আসলে এই কথাগুলো কিন্তু বলে আসছি আমরা সবাই, কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে ক্লাবের কোনো স্ট্রাকচার তৈরি হচ্ছে না। আমরা একটু ক্লাব নিয়ে একটা প্রতিবেদন দেখে আসতে চাই। মানে একটা সময় যখন ছিল যে ক্লাবগুলোর উত্তেজনা ছিল এবং তারা মানুষজন ক্লাবের প্লেয়ারদেরকে নিজেদের কি বলে একদম সেরা তারকা মনে করতো, সেই সব তারকাদের এখন কিন্তু তৈরি হচ্ছে না, এবং তাদেরকে নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখে আসতে চাই। প্রতিবেদন দেখে তারপরে আমরা আলোচনায় ফিরবো। বাংলাদেশের ফুটবল যেন এক ব্যর্থ প্রেমের গল্প, এই শিরোনামেই 2020 সালে আর্টিকেল ছাপে দেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম। 5 বছর পেরিয়ে গেছে, বদলে গেছে অনেক কিছু, তবে ঘরোয়া ফুটবল রয়ে গেছে একই জায়গায়। খুব একটা হাই ভোল্টেজ ম্যাচ না হলে ফাঁকা পড়ে থাকে গ্যালারি, আর অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচেও অর্ধেক স্টেডিয়াম ফাঁকাই থাকে। বৃষ্টি আর জোরে হাওয়া বইলে বন্ধ হয়ে যায় খেলা। সারা রাত্রি আমাদের সমর্থকরা, এবং আমার পাড়াতে ওইসব হাই হাসান হাই হোসেন, হাই হাসান হাই হোসেন, হাই ওয়ান্ডার্স হাই সুপার লিগ, হাই ওয়ান্ডার্স হাই সুপার লিগ, এই করছে, বিরিয়ানি ট্রেন সব নিয়ে গিয়ে খাইছে, এখানে আনন্দ উৎসব করছে, করে গেছে। আজকাল কি এটা সম্ভব? 3 লাখ টাকা হইলে আমাদের এটা সুপার লিগ, ক্রিকেট, হকি, ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম ইজি করা যেত। এখন করতে গেলে 100 কোটি দেওয়া সম্ভব না। তো কি করে ছোট ক্লাবগুলি টিকে থাকবে, মানে ইন্ডিভিজুয়াল ক্লাবগুলি কি করে টিকে থাকবে? সেদিন খেলা দেখতে গেলাম, এবার টপে আছে, তার খেলা দেখতে গেলাম, বড় জোর 1000-1,000 দর্শক। তো 1000-1,000 দর্শকের টাকা দিয়ে, টিকিটের পয়সা দিয়ে, 300 টাকা করে টিকিট, মানলাম আমি 300 টাকা, এই টাকা দিয়ে 2টা ক্লাব কি করে তাদের 2 দিনের খরচ জোগাড় করবে? তবে দেশের ফুটবল ভক্তের অভাব পড়েছে বিষয়টা এমন নয়। ফুটবল প্রেমীরা বরং রাতভর টিভি পর্দা আর বিভিন্ন অ্যাপে ইউরোপিয়ান ফুটবল নিয়েই মেতে থাকেন। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা ম্যানচেস্টার ইউনাইটেড, সেসব ক্লাব কালচারকেই আপন করে নিয়েছেন তারা। খুলনায় যে লিগ হতো, মানে লোক বসার জায়গা দিতে পারতো না, এত লোক সেখানে সমাগম হতো। তো সেই জায়গাগুলোতে সিমিলারলি চিটাগংয়ে, খুলনা, চিটাগং, রাজশাহী, এসব জায়গা তুমুল খেলাধুলা হতো। সেই জায়গাগুলো তো টোটালি একদম বন্ধ হয়ে গেছে। এই 16 বছরে একটা লিগ হয়নি খুলনাতে। আপনি এটা বিশ্বাস করা যায়? খুলনার প্লেয়ার না হলে ন্যাশনাল টিম হতো না এক সময়। আমি, রুমি,
তারপর নয়ন, এই যে বড় বড় প্লেয়ার গুলো, যেমন আমাদের একরাম ভাই, এই যে বড় বড় প্লেয়ার, এই প্লেয়ার গুলো তো টোটালি ওখান থেকে উঠে আসছে। প্রফেশনাল লিগ আমাদের মুখে মুখে প্রফেশনাল, বাট বাস্তবে কতটুকু আমরা প্রফেশনাল সেটাই আমাদের বড় কোশ্চেন মার্ক দাঁড়িয়েছে আমাদের সামনে। একটা সময় ঘরোয়া ফুটবলে আবাহনী মোহামেডান ম্যাচ উন্মাদনা ছড়াতো, স্লোগান শোনা যেত ওয়ারি আইলো। রহমতগঞ্জের মতো ক্লাব ছিল জায়ান্ট কিলার। তবে কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে অনেক ক্লাব। পুরানো আবাহনী মোহামেডানের যে দৈরত ছিল এবং অন্যান্য ওয়ারি, ভিক্টোরিয়া, যে সমস্ত দলগুলো ছিল, বিজিএমসি, ব্রাদার্স ইউনিয়ন, তারপরে আরো অনেকগুলি দল ছিল যারা সমানতালে লিগটাকে চালিয়ে যেত এবং সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করতো। সেই মানুষ মাঠে যায় একটা ভালো গোল দেখার, মানুষ মাঠে যায় একটা ভালো ইন্ডিভিজুয়াল ড্রিবলিং দেখার। এখন কিন্তু টেলিভিশনটা সুইচ অন করলেই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, এত সুন্দর একটা টিপ দিলে যারা সুন্দর খেলা দেখা যায়, আমি কি করতে বাংলাদেশের এই ফুটবলকে দেখতে যাব। হামজা সৌমিত্রা এসছেন লাল সবুজের প্রতিনিধিত্ব করতে, তবে ঘরোয়া লিগে তো খেলবেন না তারা। ক্লাব ফুটবলের সেই জৌলুস কিভাবে ফিরবে আবারও? ফুটবল দেখতে এসে ভক্তদের মনে হবে না তারা বঞ্চিত হচ্ছেন? কিন্তু আমরা ফুটবলকে ডেভেলপ করব, প্রত্যেকের ক্লাব এগিয়ে আসতে হবে। যদি এগিয়ে আসে ডেফিনেটলি আপনার এই পাইললাইন ফ্যান্টাস্টিক হবে। এবং আপনার এই যে ছেলেগুলো 6 বছরে দেখেন, 6, 7, 8 বছরে, এগুলি দেখেন 10 বছর পরে, 5 বছর পরে কত সুন্দর হয়। সুতরাং আমরা যদি হামজাকে নিয়ে আসবো, আমাদের এখান থেকে হামজা 10-15 বছরে তৈরি করতে হবে। উত্তরগুলো মেলাতে আইনস্টাইনের মতো বুদ্ধিমত্তার প্রয়োজন নেই, তবে দেশের বিদ্যমান ফুটবল কাঠামোতে দাঁড়িয়ে পুরনো দিন ফিরিয়ে আনতে হয়তো যেটা সেই বিজ্ঞানী করতে পারেননি সেটাই করে দেখাতে হবে। আবিষ্কার করতে হবে টাইম মেশিন, গড়ে তুলতে হবে ক্লাব ফুটবলের হারিয়ে যাওয়া ক্লাব কালচার। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। এত বছরেও ক্লাব কালচার গড়ে ওঠেনি। গাফার ভাই এবং জাহিদ হাসান আমিলি, আমরা ফিরছি, এইসব বিষয় নিয়ে আলোচনা করব, কিছুক্ষণ পরেই ফিরছি। দর্শক, আমরা গেম অনে যাচ্ছি বিরতিতে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও নিউজ 24-এর গেম অনে স্বাগত। আমরা কথা বলছিলাম, আমরা দেখছিলাম একটা প্রতিবেদন, যে প্রতিবেদনে কিন্তু আসলে সাবেক ফুটবলাররা কিন্তু বলছিল যে কালচারটা তৈরি হয় নাই, প্রফেশনাল লিগ আসলে প্রফেশনাল নামটা আছে ঠিকই, কিন্তু প্রফেশনাল হইতে পারে নাই বা তারা প্রফেশন অনুযায়ী আগাইতে পারে নাই। সো এই ব্যাপারগুলো আসলে কিভাবে দেখছেন? না, এটা তো আমাদের আলোচনায় তো এরকম যে আমরা আসলে ক্লাব কালচার তৈরি করতে পারিনি। আর ক্লাব কালচার যতদিন আপনি তৈরি না করতে পারবেন, ততদিন ন্যাশনাল টিমের সাকসেস পাওয়াটা মুশকিল, যেটা সত্যি কথা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের ক্লাব কালচারটা তৈরি করা খুব ইম্পর্টেন্ট, এবং এগুলি একটা গাইডলাইন থাকতে হবে ক্লাবগুলি, যে মিনিমাম ক্রাইটেরিয়াগুলি যেগুলি, সেগুলি ক্লাবগুলিকে মাস্ট থাকতে হবে। লাইক তাদের একটা ভেন্যু থাকতে হবে, একটা মাঠ থাকতে হবে, তাদের ট্রেনিংয়ের জন্য জায়গা থাকতে হবে। দেখেন, এখনও কিন্তু মোহামেডান আবাহনীর ফিক্সড কোনো মাঠ নেই। আবাহনীর আছে, মোহামেডান এখনও কিন্তু মাঠ করতে পারেনি, অন্যান্য ক্লাবগুলি তো নাই। সুতরাং এগুলি তো খুব ইম্পর্টেন্ট। এবং সারা পৃথিবীতেই কিন্তু দেখেন, প্লেয়ার তৈরি করে কারা? ক্লাব তৈরি করে। ফুটবল ফেডারেশন কোনো দেশের ফেডারেশন তৈরি করে না, ফেডারেশন গাইডলাইন দিয়ে থাকে। প্লেয়ার প্রডিউস করে কিন্তু ক্লাবগুলি। তো আমাদের এখানেও তো ক্লাব রেডিমেড প্লেয়ার কিনে আর লিগ শেষ করে। তো এখানে যেটা হয়েছে যে আপনার ক্লাবগুলিকে যদি প্রফেশনাল জায়গায় নিয়ে আসতে চান, ক্লাবের আমি যেটা বললাম যে ইয়ুথ দল থাকতে হবে। ইভেনচুয়ালি এরকমের রুলস করতে হবে যে প্রত্যেক বছর ইয়ুথ দল থেকে আপনি 5 জন প্লেয়ার আপনার সিনিয়র টিমে নিতে হবে, এরকম ক্রাইটেরিয়া আপনি 5 বছরের জন্য করে দেন, তখন আপনি প্লেয়ার প্রডিউস করতে পারবেন। আমরা সবাই রেডিমেড প্লেয়ার চাই। দেখেন, ইভেনচুয়ালি আপনি যদি একটা জিনিস দেখেন, আমাদের প্লেয়ার আছে, বাট কোয়ালিটি প্লেয়ার কিন্তু খুব কম। আমরা যে জায়গাগুলি থেকে প্লেয়ার আসতেছে, ওই জায়গাগুলিতে আসলে এনাফ আসলে প্র্যাকটিস সেশনগুলি কীরকম হয়, এটার আসলে তদারকি হয় কিনা। ফুটবল ফেডারেশনের আন্ডারে কিন্তু অনেক একাডেমি আছে, হ্যাঁ, এটা আমি সাধুবাদ জানাই যে তারা এখন এই দিকে ঝুঁকছে। বাট আমি ফুটবল ফেডারেশনকে রিকোয়েস্ট করবো, যার একাডেমিগুলি তারা চালাচ্ছে, সেখানে আসলে প্র্যাকটিস সেশন কারা করাচ্ছে, এটা স্ট্যান্ডার্ড কি, সেখান থেকে আমরা কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে পারবো কিনা, সেইটা ইনশিওর করতে হবে। তখনই কিন্তু আপনি ন্যাশনাল টিমের জন্য অনেক বহুত ভালো প্লেয়ার পাবেন, তখন কিন্তু আপনার প্লেয়ার অভাব হবে না। ঠিক সেটাই, যে ন্যাশনাল টিমের প্লেয়ারের জন্য অবশ্যই হচ্ছে আমাদের ইয়ুথ লেভেল থেকে অনেক ভালো করতে হবে। কিন্তু গাফা ভাই, বিরতির সময় কিন্তু আপনি বলছিলেন যে আসলে আমাদের ফুটবলের ক্ষতির যে জায়গাটা আসলে শুরু হয়েছে মানে কোন জায়গাটা থেকে। আপনি কিন্তু বলছিলেন যে মাঠের একটা ব্যাপার, যে মাঠ নাই, আগে অনেক মাঠ ছিল। আমি যেটা বলতে চাচ্ছি সবসময়, আমাদের ফুটবলের জন্য আমাদের ক্লাবগুলিকে যখন স্টেডিয়াম পাড়ায়, যখন ক্লাবগুলি মানে স্টেডিয়াম কেন্দ্রিক ক্লাবগুলি ছিল, পল্টন ময়দানে চারিদিকে কিন্তু ক্লাব ছিল, চারিদিকে এখানে 3টা মাঠ ছিল। এবং হঠাৎ করে কিভাবে আমাদের ক্রীড়া পরিষদ চিন্তা ভাবনা করলো এত বড় একটা হকি স্টেডিয়াম করতে হবে। এটা একটা আমার মনে হয় কিছু একটা মানুষদের চিন্তাধারায় কিন্তু হয়েছে, কিন্তু কেউ বাধাগ্রস্ত করে নেই। ক্লাবগুলিকে কি করেছে, নিয়ে গিয়েছে আপনার একটা
মহল্লার ভিতরে, সেখানে কোনো থাকারও পরিবেশ নাই, মাঠেরও পরিবেশ নাই, এবং তার পরিপ্রেক্ষিতে ক্লাবগুলি কী হয়েছে বিভিন্নভাবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত হয়ে এবং অনেক কিছুর সাথে জড়িত থাকার কারণে সেখানেও কিন্তু ক্লাব ইজ নট বেনিফিটেড কিছু সংখ্যক লোক, অফিসিয়ালও না, কিছু সংখ্যক লোক সেই সময়কার অবস্থাতে তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, শত শত কোটি টাকা কামিয়েছে, কিন্তু ক্লাবগুলিকে শেষ করে দিয়েছে। আজকে যদি ভিক্টোরিয়ার ট্রফি নাই, ওয়ান্ডার্সের ট্রফি নাই, ফকিরাপুলের ট্রফি নাই, আরামবাগের ট্রফি নাই, ভেঙে চুরে সব নিয়ে গেছে। বিকজ 2.5 বছর পর্যন্ত বন্ধ ছিল, সেইগুলিকে খোলা হয়েছে, কিন্তু সেখানে প্লেয়ার থাকার মতন কোনো ব্যবস্থাই নেই, পরিচ্ছন্নতা নাই, এবং সেখানে কিভাবে থাকবে? এখন যদি বলেন তা আরামবাগকে খেলতে হবে, আরামবাগ প্লেয়ারকে কোথায় রাখবে? সেই কষ্ট। আরেকটা জিনিস আপনি দেখেন, এই প্রফেশনাল লিগে এই যে ক্লাবগুলিকে দেখেন কতভাবে কষ্ট, এই একটা টিমকে আপনার হোম অ্যান্ড ওয়ে, মানে যেটা নিয়ম ছিল হোম অ্যান্ড ওয়ে, কিন্তু যেসব মাঠে নিয়ে যাচ্ছে মাঠগুলিও কিন্তু সেইভাবে সংস্কার করে নেয়। মানে বলতে গেলে যে আমাকে কমপ্লিট করতে হবে প্রফেশনাল লিগ, এই বছর ট্রফি দিতে হবে, এই টুর্নামেন্ট করতে হবে, এইভাবে দায় ছাড়া। আজকে ক্লাবগুলি ন্যাশনাল টিমের যদি কোনো প্রোগ্রাম থাকে সেখানে দেখেন অন্যান্য ক্লাবগুলি কিন্তু 1-1.5 মাস প্লেয়ারদেরকে নিয়ে, এবং বিদেশি খেলোয়াড় যে ক্লাবগুলি তাদেরকে কত টাকা ক্ষতি হচ্ছে, এটা কিন্তু চিন্তা করতে হবে। আমার ন্যাশনাল টিমের খেলা কখন, আমাদের ইয়র টিমের খেলা কখন, আন্ডার-19-এর খেলা কখন, আন্ডার-16-এর খেলা কখন, এবং কারা। এই যে আমরা কিন্তু বারবার এখন বলে আসছি, আমাদের সময় ছিল না, আমাদের সময় লোকাল লিগটাই বেশিরভাগ মানে প্রেফার করতো। আমাদের সময় আমরা কিন্তু এই লোকাল লিগ কিন্তু এক জায়গায় খেলি নাই, আমরা তখন বলতাম খ্যাপ খেলতে যাচ্ছি। এই গাফার ভাই, আমরা আসবো আপনার কাছে, আবার আসবো। এমএলএর কাছে একটু জানতে চাই যে এই যেহেতু আসলো যে বিভিন্ন ডিস্ট্রিক্টে মাঠ ছিল এবং সেই সব মাঠে কিন্তু আসলে খেলা হতো, আমরা কিছুদিন আগে দেখলাম ফেডারেশন কাপের খেলা, এবং সেই ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত হয়নি। বলতে হচ্ছে যে এক্সট্রা টাইমের খেলা 30 মিনিট ছিল, 15 মিনিট হলো আর 15 মিনিট বাকি আছে, এবং সেই 15 মিনিট খেলা হবে পরে। ঝড়ে তছনছ, পানি শুকানোর মানে ব্যবস্থা নাই। সো এই যে ডিস্ট্রিক্টের অবস্থা বা হচ্ছে এনএসসির মাঠগুলোর যে অবস্থা, এইটার দায় আসলে কার, বাফুফের নাকি হচ্ছে ক্রীড়া পরিষদের? আমি এটা বলবো যে দুইটা পক্ষেরই দায় আছে, কারণ আপনি যেহেতু একটা ভেন্যুকে রেডি করছেন ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে, তখন আপনাকে দেখতে হবে যে আপনার যখন বৃষ্টি হবে তখন আপনার ড্রেনেজ ভালো ব্যবস্থা আছে কিনা, পানি নিষ্কাশন হবে কিনা। লাস্ট ম্যাচটা যেটা বসুন্ধরা এবং আবহানী ফাইনাল ম্যাচ চলতেছিল, দেখেন 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পর পানি পরে দেখি টেবিল দিয়ে সরাচ্ছে। এটা তো আসলে এটা তো খুব লজ্জাজনক, এটা তো হয় না। এটা আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার ওই মাঠটা রেডি কিনা। হ্যাঁ, বৃষ্টি হতেই পারে, আমরা বৃষ্টি, এখন তো বৃষ্টির সিজন আসতেছে। হ্যাঁ, তো সুতরাং আপনি ওই ম্যাচগুলি আসলে কি হবে, এবং বৃষ্টি হলে আসলে পানি নিষ্কাশনের জায়গাগুলি আছে। ইটস নট ময়মনসিংহ, আমার মাঝে যে অন্যান্য যে ভেন্যুগুলি আছে অলমোস্ট সেম, বৃষ্টি হলে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। তো এটা এনএসসি তো অবশ্যই এখানে তাদের একটা বড় জবাবদিহিতার জায়গা রয়েছে, কারণ তারা আসলে মাঠগুলি ওইভাবে রেডি করে নেই। তারা হয়তো চিন্তা করেছে খেলা করতে হবে, ফুটবল ফেডারেশনকে দিয়ে দাও, তারা তাদের লিগ শেষ করুক, বাট ম্যাচগুলি তো ওইভাবে প্রিপেয়ার্ড না। আমাদের জাতীয় স্টেডিয়ামটাই দেখেন কত বছর ধরে পড়ে রয়েছে, আজ হবে কাল হবে, বাট 4-5 বছর কিন্তু এটার কনস্ট্রাকশন চলতেই আছে, বাট এখনও কিন্তু আমরা রেডি করতে পারি নাই। থ্যাঙ্কস টু বসুন্ধরা কিং যে তাদের একটা মাঠ ছিল দেখে আমরা কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা এখানে খেলতে পেরেছি। আদারওয়াইজ আপনি দেখেন আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কোনো ভেন্যু ছিল না। সুতরাং একটা দেশের ফুটবল একটা মাঠের উপর ডিপেন্ড করলে কিন্তু চলবে না। আপনাকে অ্যাটলিস্ট 20 থেকে 30টা হাইস্ট স্ট্যান্ডার্ডে মাঠ রেডি করতে হবে, এবং স্পেশালি ক্লাবগুলিকে যদি মাঠ না থাকে, প্র্যাকটিসের জায়গা না থাকে, আপনি কিভাবে খেলবেন, প্র্যাকটিস কোথায় করবেন? তো এটা তো আসলে একটা নর্মাল ব্যাপার, মাঠ না হলে প্লেয়ার প্রডিউস হবে না। মাঠ নিয়ে যেহেতু কথাই হচ্ছে, গাফার ভাইয়ের কাছে একটু আসি যে এই যে ফেডারেশন কাপের যে ম্যাচটা হলো সেটা ময়মনসিংহে, তো এই খেলাটা কিন্তু আসলে বসুন্ধরা কিংস অ্যারেনায় হতে পারত আবহাওয়ার কথা চিন্তা করে, যে বাফুফে যদি চিন্তা করতো যে না আমাদের ওখানকার মাঠের অবস্থা ভালো না, আমরা হয়তো বা এখানে খেলতে পারি। সেই ক্ষেত্রে আসলে দুই দলের একটা ব্যাপার থাকে যে হোম অ্যান্ড অ্যাওয়ে, মানে হোম কন্ডিশনে হয়তো আবহাওয়া খেলতে চাইতো না, কিন্তু সব কিছু বিচার করে একটা ম্যাচ ভালো মতো উঠায় নেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার থেকে আসলে সবাইকে সহযোগিতা করা উচিত কিনা? আমার মনে হয় ঘুরে ফিরে কিন্তু একটা জায়গায় আমরা আসি যে বাংলাদেশ ফুটবল ফেড, এই যে দেখেন এখানে যে ম্যাচটা হবে, একটা ফাইনাল ম্যাচ হবে, আসলে সত্যিকার অর্থে কি এই জায়গার, আর একটা বৃষ্টির সময়, এখন এই বৃষ্টির সময় এই ম্যাচটা যদি ওখানে হয়,
আপনার যে কোনো সময় যেইটাই নাই সেটা ড্রেনেজ সিস্টেম নাই, মাঠটা সংস্কার করতে হবে। এটা নিয়ে কিন্তু আমরা ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয় কোনো সময় চিন্তা, বাফুফকে খেলতে দিয়েছি, ওরা দেখবে। এখন বাফুফের সেই অবস্থান আছে কি না এবং কার মাঠটা বাফুফে তৈরি করবে, বা এটা তো ক্রীড়া পরিষদের মাঠ। এই যে এখানে একটা কমিউনিকেশন গ্যাপ বলেন, এখানে মানে নিজেদের দূরত্ব বলেন, এটাকেও কিন্তু সমঝোতা করে কোনো সময় কিছু করে নাই, যার কারণে এই 15 মিনিটের খেলাটা আবার 15 মিনিট হবে, এটা কোনো কথা হলো? এটা তো আমার মনে হয় এটা কোনো কথা না। এবং সেখানে 15 মিনিট খেলতে গিয়ে আবার নতুন করে যেতে হবে, এটা কি ব্যাপার? এটা তো মানে ফুটবলেরই হয় না। যদি হয় 15 মিনিটের জন্য, এটা মানে একটা ইতিহাস তৈরি করেছে। মাঠ খারাপ, এটা আমরা জানি, দেখেছি। যেটা বললো টেবিল দিয়ে যদি আপনার পানি পরিষ্কার করতে, তাহলে ওখানকার যারা মাঠে মানে কর্মকর্তা যারা দায়িত্ব আছে তারা কি করছে এত সময়? তো এখানে গ্যাপ আছে। এই গ্যাপগুলি আসলে পরিপূর্ণ না হলে, সবার সাথে সবার যদি ভালোভাবে যদি সমঝোতা না হয়, কোনোদিন আপনি স্পোর্টস আগাতে পারে না। স্পোর্টস আগাতে হলে সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে, সবারই দায়িত্ব নিতে হবে কিভাবে ফুটবলকে আরও ভালো, গতিশীল, আরও সুন্দরভাবে দর্শক মাঠে। আজকে যদি আমি একটা আপনার সাথে কথা বলি, আজকে এখন কিন্তু মানুষের কাছে ফুটবল নিয়ে আলোচনা একটা মাত্র হলো আমাদের হামজা চৌধুরী। শেষ করে দিচ্ছি, সেই প্রসঙ্গে আসবো। আমাদের এই মুহূর্তে হচ্ছে আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, দেশের ফুটবল পার করছে তার সেরা সময়, এবং এই সেরা সময় আপনি বললেন হামজা চৌধুরী, এবং হামজা চৌধুরীর সঙ্গে কিন্তু অন্য ফুটবলাররাও আসার চেষ্টা করছে বাংলাদেশের হয়ে খেলার জন্য। সেটি নিয়ে একটা প্রতিবেদন দেখে আসতে চাই এবং তারপরে আলোচনা করতে চাই এটি নিয়ে। জামাল ভুঁইয়ার হাত ধরে দেশের ফুটবলে যে নবদিগন্তের সূচনা হয়েছিল, সে পালে নতুন হাওয়া দিয়েছে হামজা চৌধুরী। গেল মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের। এরপর থেকে চারদিকে আলোচনা শুরু হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে। ফুটবল ফেডারেশন থেকে ইতিমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাদেরকে দলের সঙ্গে যুক্ত করতে। এর মাঝেই লাল সবুজের জার্সিতে খেলার জন্য জন্ম নিবন্ধন সম্পন্ন করেছে কানাডা প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার সমিত সোম। অপেক্ষা এখন পাসপোর্টের। এছাড়াও সম্প্রতি বাংলাদেশ দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ডে খেলা কিউবা মিচেল। ইংল্যান্ডের অন্যতম ক্লাব সান্দারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলে খেলেন কিউবা মিচেল। তার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি, সেই সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ রয়েছে। তালিকায় আরও আছে ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়ালিদ, আর অভিষেকের অপেক্ষায় আছেন ফাহমিদুল। আবরার আল দাইয়ান, নিউজ 24। গাফার ভাই, যেটা আমরা বলছিলাম, আপনিও বলছিলেন হামজা চৌধুরীর কথা এবং বিদেশি ফুটবলারদের কথা যারা বাংলাদেশি বংশোদ্ভূত, বাইরে বড় হয়েছে এবং ওই কালচার থেকে বাংলাদেশি কালচারে আসতে চায় এবং বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে চায়, এবং অলরেডি হামজা চৌধুরী খেলার কারণে অনেকের আগ্রহ জমেছে। এই ব্যাপারটা কীভাবে দেখেন? দেখেন, হামজা চৌধুরী জন্মসূত্রে কিন্তু ব্রিটিশ, যদি আমরা বাংলাদেশি বংশোদ্ভূত, কিন্তু জন্ম সে সেখানে ট্রেনিং করেছে। সে কিন্তু ধাপে ধাপে খেলতে খেলতে ক্রিস্টাল প্লেসে সে খেলেছে, লেস্টার সিটিতে। লেস্টার সিটি চ্যাম্পিয়ন হয়েছিল। সেই টিম থেকে কিন্তু এখন সে যে টিমে খেলছে তাকে শেফিল্ড ইউনাইটেড, তাকে বলে কি ধার করে নিয়ে গেছে, লোনে গিয়েছে। তো এই প্লেয়ার যদি আমাদের এই যে হাইপটা তুলেছে, আমরা যদি কিন্তু আমাদের একটা প্রশ্ন সবসময় যে আজকে ওদেরকে নিয়ে আসে আমরা ন্যাশনাল টিমকে স্ট্রং করব, মানুষকে ফুটবল, কিন্তু আলটিমেটলি রেজাল্ট কী হবে সেই রেজাল্টটাও কিন্তু চিন্তা করতে হবে, নেগেটিভ এবং পজিটিভ। পজিটিভটা হলো যে আমাদের মানুষকে ফুটবলের দিকে ফিরিয়ে আনলাম, এবং এটা কিন্তু হাইপ হয়েছে। এবং সেখানে কিন্তু আমরা যারা চেষ্টা করেছিল, বিগত বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা ছিল, তারা দীর্ঘদিন এই চেষ্টা করে এসেছিল। সেই চেষ্টার ফল কিন্তু আমরা হামজা চৌধুরীকে দিয়ে ভারতের বিরুদ্ধে এককভাবে খেলে একটা রেজাল্ট করেছে, এবং আবার নতুন করে অনেকগুলি খেলোয়াড় আসবে। আমার কথা সেটা না, আমার একটাই কথা হলো আমরা হামজা চৌধুরীকে খুঁজবো, আমরা যে নামগুলি দেখলাম সবাইকে খুঁজবো, কিন্তু আমার দেশের যে প্লেয়ারগুলি আছে তারা কিন্তু ছিটকে যাবে, ন্যাশনাল টিমের থেকে অনেক প্লেয়ারই ছিটকে যাবে, সেই জায়গাগুলি পাবে না। কিন্তু সেই জায়গাগুলি যদি না পায়, তারা কিন্তু পরবর্তীতে ক্লাবগুলির কাছে খুব একটা মূল্য থাকবে না। আমার কথা হলো আমরা প্লেয়ার কেন তৈরি করি না, আমরা কেন প্লেয়ার
ডিস্ট্রিক্টটাকে কেন আমরা এখন পর্যন্ত কাজে লাগাতে পারি না? আজকে 15-20 বছর যে কথাটা আসলাম বলেছে, আমরা খুলনা লিগে খেলেছি, আমরা চিটাগং লিগে খেলেছি, আমরা রাজশাহীতে খেলেছি, ময়মনসিংহে, আমরা কিন্তু এক ঝাঁক খেলোয়াড় কিন্তু খুলনা থেকে আসতো, এক ঝাঁক খেলোয়াড় বরিশাল থেকে আসতো, নারায়ণগঞ্জের থেকে এতগুলি প্লেয়ার তৈরি হতো, গাজীপুর থেকে প্লেয়ার আসতো। তো এই জায়গাগুলিতে আমাদের দৃষ্টি দিতে হবে, এখানে লিগ করতে হবে। হামজাকে নিয়ে কিংবা আমাদের বিদেশি খেলোয়াড়দেরকে নিয়ে ন্যাশনাল টিম, কিন্তু আমার গ্রাসরুট লেভেল থেকে যদি আমি খেলোয়াড় না তৈরি করি, তাদের মধ্যে যদি কম্পিটিশন না হয়, তো দিনের শেষে দেখা গেল তারা আসলো, খেললো, চলে গেল। কিন্তু আমাদের টোটাল ফুটবলের যে উন্নয়ন, ফুটবলের প্রতি যে মানুষের আকর্ষণ, সেটাকে করার জন্য কিন্তু লোকাল প্লেয়ারই কিন্তু দায়ী থাকবে না। ঠিকই বলেছেন। দর্শক, আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি, আশা করি গেম অনের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও গেম অনে স্বাগতম। আমরা আলোচনা করছিলাম দেশে বিদেশি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলাররা আসছে এবং বাংলাদেশে কিন্তু হাইপ তৈরি হয়েছে, এবং বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচাইতে বড় তারকা কিন্তু বাংলাদেশ দলে খেলেছে হামজা চৌধুরী, এবং তার পথ ধরেই আরও অনেকেই আসছে। দেশের ফুটবলের সামগ্রিক উন্নয়নে এটা কতটা ভূমিকা রাখে? না, এটা তো একটা চিত্র কিন্তু আমরা লাস্ট আপনি যদি দেখেন ইন্ডিয়ার ম্যাচেই দেখেছি যে কত বড় হাইপ হামজা আসলে তৈরি করে দিয়ে গিয়েছে। বাট এইটাকে এখন কন্টিনিউ করতে হবে। এটা এরকম যে দেখেন, হামজা যখন এখানে খেলার আগ্রহ প্রকাশ করেছে, তখন সামিত সোম বলেন, কিউবা মিচেল বলেন, তারা কিন্তু নিজের থেকেই কিন্তু তারা এখন এখানে ইনক্লুড হওয়ার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ দিক, কারণ আপনি একটা দেশের ফুটবল, আপনি ক্লাব ফুটবল আমরা নিয়ে এতক্ষণ আলোচনা করি, সবই করেছি, বাট দেশের ফুটবল সবসময় মানুষটা জাতীয় দলের রেজাল্ট। আপনি যখন জাতীয় দলের রেজাল্ট দিবেন, তখন মানুষের কিন্তু আকর্ষণ অন্যভাবে কিন্তু অ্যাট্রাকশন করবেন। দেখেন, হামজা আসার পরে যেটা হয়েছে, জুনের 10 তারিখের যে ম্যাচটা আমরা খেলতে যাব, এখন থেকেই কিন্তু মানুষের ভিতর ওই এক্সাইটমেন্টটা তৈরি হয়ে গেছে। 18-19 হাজার দর্শক খেলে, কে আমাকে মনে করেন প্রতিনিয়ত মানুষ ফোন করছে, ভাই টিকিট পাবো কিনা, খেলা কিন্তু 1.5 মাস পরে, হ্যাঁ টিকিট পাওয়া যাবে কিনা। সুতরাং এইটা কিন্তু আগে ছিল। সুতরাং এটা আমি খুব পজিটিভলি দেখি, এবং আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা এখন তো যে গ্রুপে আমরা খেলছি, সিঙ্গাপুর, হংকং, আমরা এবং ইন্ডিয়া, আমাদের কিন্তু বেশ ভালো সুযোগ রয়েছে এশিয়া কাপ খেলা ডিরেক্ট। কারণ আপনি যদি সিঙ্গাপুরকে এখানে হারাতে পারেন, এবং সামিত এবং কিউবা মিচেল যদি এই ম্যাচে আপনার সাথে থাকে, আপনি দেখেন আপনার দলটা কতটা স্ট্রং হয়ে যাচ্ছে। এবং এটা একটা পজিটিভ দিক, এই কারণে এখানে কিন্তু আমাদের যারা প্লেয়ার রয়েছে, আমি এখানে কখনো বিভক্তি করি না। আপনি হয়তো প্রবাসী প্লেয়ার বললেন, তারা আমাদের দেশেরই প্লেয়ার। আমি বলবো কম্পিটিশনটা বাড়ছে, কিন্তু কম্পিটিশনটা বাড়ছে। হামজা আসার পরে দেখবেন যে জামাল কিন্তু অলমোস্ট সাইড বেঞ্চ হয়ে গেছে, জামালের খেলাটা কষ্ট হয়ে যাচ্ছে। জামাল হি ইজ অলসো ক্যাপাবল প্লেয়ার। সোহেলানা খেলতে পারছে না, এটা কিন্তু একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন। এই কম্পিটিশন থাকলে তখন কি হবে, আপনার পারফরমেন্সের গ্রাফ বেশি হবে, পারফরমেন্স আপনি যদি অটোমেটিক চয়েস হয়ে যাবেন দলের জন্য, তখন কিন্তু আপনার পারফরমেন্স, আমি ওটা একটা ভালো কম্পিটিশন। এমিলি বলছিল ভাইয়া যে এই যে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররা বাংলাদেশে আসছে, জাতীয় দলে খেলছে, খেলার একটা হাইপ তৈরি হয়েছে, আমরা ফুটবলের একটা নতুন জাগরণ দেখছি। দীর্ঘমেয়াদী আসলে এটার প্রভাবটা কি হতে পারে? দেখেন, আমরা সবাই কিন্তু এই দেশকে ভালোবাসি, এই দেশের ফুটবলকে ভালোবাসি। আজকে আমাদের ফুটবল গত 15-20 বছরে এবং তলানিতে চলে গেছে, কিন্তু এই হামজা আসার পরে কিন্তু একটা মানুষের মনে ফুটবল জাগরিত হয়েছে। এটাকে আমি সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো, পজিটিভ দিক। এবং এটার মধ্যে কিন্তু কম্পিটিশন আছে, এবং এই কম্পিটিশনটা কিন্তু টিমের মধ্যেই, ন্যাশনাল টিমের প্লেয়ারদের মধ্যেই তৈরি হবে। আমাদের সময় কিন্তু পাকির আলী খেলেছে দীর্ঘ সময়, আমাদের সময় এমেকা উজাগি খেলেছে মামাডেন টিমে, নালজেগার খেলেছে, এরাও কিন্তু বিদেশি খেলোয়াড় পোস্ট, আমরা লিগ খেলেছি, এবং সেখানে কিন্তু ক্লাবের প্লেয়াররা কিন্তু কম্পিটিশন ছিল বলেই আমাদের প্লেয়াররা কিন্তু ন্যাশনাল টিমে গিয়ে ভালো করেছে। এইটা কিন্তু ক্লাব লেভেলে এই ধরনের প্লেয়ার যদি ইনক্লুড করে, যে আনলাম ওই কালো দেখে, অমুক দেখে, তমুক দেখে পয়সা দিলাম, কিন্তু এরকম কিছু শিখার নাই, কম্পিটিশন নাই। আমাদের সময় চিমা খেলেছে, আমাদের সময় নালজেগার খেলেছে, আমাদের সময় শামী সাকের, ওয়ার্ল্ড কাপের প্লেয়ার শামী সাকের খেলেছে আবাহনী টিমে, তার সাথে করিম মাহমুদ খেলেছে। ওদিকে আমাদের মামাডান টিমে এই ধরনের হেজাজি, যে নাকি 78-এর ক্যাপ্টেন ছিল ইরান টিমের। তো এইসব কিন্তু আমাদেরকে কিন্তু ক্লাব লেভেল থেকেই কিন্তু আমাদেরকে কম্পিটিশন বাড়িয়ে দিয়েছে। হামজা ইজ ভেরি মাচ পজিটিভ, যে ও আমার দেশে আসার পরে যারা বিদেশ থেকে আছে আমাদের প্লেয়ারদের মধ্যে তখন কম্পিটিশন, তারা কিন্তু চিন্তা করবে আমার জায়গাটা কীভাবে তৈরি করে আমাকে আবার ওই জায়গায় যেতে হবে। আমি যদি সঠিকভাবে প্র্যাকটিস না করি, আমি যদি সেভাবে না খেলতে পারি, তাহলে তো আমি ন্যাশনাল টিমে না খেললে আমাকে ক্লাবগুলিও তো সেভাবে নেবে না। বাট দিস ইজ ভেরি মাচ পজিটিভ।
আমি মনে করি যারা এই কাজগুলি করছেন, যারা উৎসাহিত হচ্ছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমি সাধুবাদ জানাই। আপনার চেষ্টা করে আমাদের ন্যাশনাল টিমের রেজাল্ট ভালো হলে দেশের রেজাল্ট ভালো হলো, ক্লাবের ন্যাশনাল টিমের রেজাল্ট ভালো হলে মানুষের মনেও কিন্তু ন্যাশনাল টিমের, এবং আমরা ফিফা র্যাঙ্কিংয়ে অনেক ধাপ এগিয়ে যাবো। এমিলি, আপনার কাছে আসতেছে, ন্যাশনাল টিম নিয়ে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন যে এশিয়ান কাপে কিন্তু অনেক বছর পরে আমাদের খেলার সুযোগ মানে তৈরির পথে আর কি, যদি আমরা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা জিততে পারি। সো সিঙ্গাপুরের বিপক্ষে যে দলটা থাকবে, কিছু তো বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি প্লেয়ার থাকবে, কিউবা মিচেল সহ, সমিত সোম সহ। সো আপনার প্রত্যাশা আসলে কি ওই ম্যাচটা নিয়ে? দেখেন, এখন প্রত্যাশা অবশ্যই, আমরা কিন্তু এই প্লেয়াররা যদি ইনক্লুড না হতো তখন একরকমের সিচুয়েশন থাকতো, এখন কিন্তু ডিফারেন্ট সিচুয়েশন দাঁড়িয়েছে। এখন কিন্তু এই ম্যাচটা আমরা 3 পয়েন্টের জন্য খেলবো। সিঙ্গাপুর আমাদের থেকে স্ট্রং দল, বাট এখন আমাদের স্কোয়াড যে রয়েছে, আমি মনে করি সিঙ্গাপুর বাংলাদেশ 50-50 গেম হবে, বাট হোম অ্যাডভান্টেজে আমরা কিছুটা হলে এগিয়ে থাকবো। আর হামজার মতো প্লেয়ার, সমিতের মতো প্লেয়ার যখন আসলে এখানে ইনক্লুড হবে, তখন আমি বলবো যে আমাদের টিমের স্ট্রেংথ অনেক বাড়বে এবং এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো। এবং আপনি দেখেন আমাদের খুব ভালো চান্স রয়েছে 2025 যে এশিয়ান কাপ সরাসরি যে ম্যাচটা, যে টুর্নামেন্ট, সেখানে আমাদের খেলার। এবং আমি মনে করি যে এখন পর্যন্ত যদি 4টা দল থাকেন সবারই কিন্তু 1 পয়েন্টস করে আছে। তো এই ম্যাচটা আমরা জিতলে কিন্তু আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো। সুতরাং আমি মনে করি কিউবা মিচেল, সামিত সোম এবং হামজা যদি খেলে, আমাদের অ্যাটাকিং লাইন, মিডফিল্ডিং মোটামুটি স্ট্রং হয়ে যাবে। বাট আমাদের একটু নজর দিতে হবে ডিফেন্স লাইন। আপনি যদি দেখেন ডিফেন্স লাইনে আমাদের কিন্তু ভালো একটা ল্যাকিংস রয়েছে, স্পেশালি যদি সেন্টার ব্যাকে দেখেন। তপু বর্মন যখন আসলে লাস্ট ম্যাচ ইনজুরি হয়। আমিলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে আসলে সময় খুবই কম, সংক্ষেপে জানতে চাই বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের রেজাল্টটা আপনি আসলে কি চান? আমি অবশ্যই একজন বাংলাদেশি হিসাবে মনে করি যে যাদেরকে নিয়ে এখানে খেলবে, এবং আমার কাছে মনে হবে যে সেদিন স্টেডিয়ামে জায়গা দিতে পারবে কিনা সন্দেহ আছে। এখন থেকে যে কথাটা এমিলি বলেছে ঠিক সিমিলার আমাকেও অনেকে বলতেছে, ভাই আমার জন্য টিকিট রাখতে হবে, ভাই আমার জন্য। এই হাইপটা যদি আমরা ধরে রাখতে পারি লং রানে, আমাদের জন্য কিন্তু নেক্সট খেলাগুলি, এবং এই ম্যাচে আমি মনে করি পজিটিভ দিকটা হলো হোম গ্রাউন্ড, হোম ক্রাউড, সব কিছু মিলিয়ে কিন্তু যদি আমরা ভালোভাবে এফোর্ট দিতে পারি, বিদেশি খেলোয়াড়ের সাথে যদি আমাদের দেশি তাহলে আসলে ম্যাচটা জেতা সম্ভব। গাফার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং জাহিদ হাসান এমএলএ আমার সঙ্গে ছিলেন। আপনাদেরকে দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করতে যাচ্ছি আজকের গেম অন। আগামী সপ্তাহে আবার অন্য কোনো ইস্যু বা অন্য কোনো টপিকস নিয়ে আবার আমরা ফিরে আসবো। ততদিন সাথে থাকুন।